পূর্ণভাবে মানুষ হয়, ঠিক আছে, তার যেরকম বৌদ্ধিক ক্ষমতা বা কগনিটিভ এটা যেরকম ডেভেলপমেন্ট হতে হবে, ঠিক সেরকম সোশ্যাল ডেভেলপমেন্টও হতে হবে, তাই তো? কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্টও ইম্পর্টেন্ট। তাই এডুকেশনে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা মানব শিশু যখন তৈরি হয়, তখন তার তার তখন ধারণাগুলো বা তার ডেভেলপমেন্টের সাথে মোরাল ডেভেলপমেন্ট যদি না হলে পরে তার মধ্যে যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সেটা হবে না। আর তাকে যদি পরিপূর্ণ একটা মানুষ তৈরি করতে হয়, তাহলে পরে এই সব ডেভেলপমেন্টের উপর ফোকাস দিতে হবে। আর এডুকেশন এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন মানুষের বা একজন মানব শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাই এডুকেশনে এই থিওরিটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে বা এই থিওরিটাকে গুরুত্ব দেওয়া হয়। কারণ আমরা জানি ছোট থেকে আমাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয়, তো নৈতিক শিক্ষাকে আরো বেশি সিস্টেমেটিক, আরো বেশি ব্যবস্থাপূর্ণ ভাবে যদি জানতে চাই কি হয়েছিল, তখন লরেন্স কোহলবার্গ যে থিওরিটা দিয়েছেন সেটাকে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? কারণ এই থিওরি গুলো কারোর কোনো মন করা কথা নয়, এগুলোর উপর একটা সায়েন্টিফিক রিসার্চ আছে, ঠিক আছে? তাই এই থিওরি গুলো বিশ্বের লাইফে এই ধরনের বিষয়গুলো আমরা আনঅর্গানাইজড হিসেবে মানে বিষয় আমরা দেখে থাকি, তাই না? তো চলো বিষয়টা আমরা বুঝতে পারলাম যে টপিকটার গুরুত্ব কি আছে, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারলাম, যার ফলে টপিকটা পড়তেও ইন্টারেস্টিং হবে এবং বুঝতেও সুবিধা হবে। প্রথমে আমরা কোহলবার্গ সম্পর্কে একটু জেনে নিই। তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট, তাই তো, এবং মোরাল ডেভেলপমেন্ট নিয়ে তিনি গবেষণা করেছেন। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি তার যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি এটা গড়ে উঠেছে জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির উপর ভিত্তি করে, ঠিক আছে? আর উনি ডেভেলপ করছেন। আর এই থিওরির মেইন কনসেপ্ট, মূল ধারণাটা কি বলছে যে মোরাল ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন মোরাল রিজনিং, নট মেয়ারলি অন মোরাল বিহেভিয়ার। মোরাল বিহেভিয়ার আর মোরাল রিজনিং দুটো জিনিস কিন্তু আলাদা। সেখানে বলা হচ্ছে যে এই মোরাল ডেভেলপমেন্টটা ডিপেন্ড করছে মোরাল রিজনিং এর উপর, মোরাল বিহেভিয়ারের উপর নয়। মোরাল বিহেভিয়ার মানে নৈতিক যে আচরণগুলো আছে সেটার উপর হচ্ছে না, কিন্তু ডেভেলপটা কার উপর ডিপেন্ড করছে? মোরাল রিজনিং। এই জিনিসটা কি আরো ভালো করে আমরা পরের জায়গাগুলোতে দেখতে পারবো। তার আগে আমরা আরেকটা যে মেইন কনসেপ্ট, এই কোহলবার্গের থিওরি খুব বড় নয় কিন্তু খুব ছোট্ট একটা থিওরি, কিন্তু এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো, এই যে হাইজিন ডিলেমা, ডিলেমা এই শব্দটা আমরা অনেক সময় পড়েছি, তাই না? ডিলেমা মানে একটা দ্বিধা। তো কোহলবার্গের থিওরিতে এই হাইজিন ডিলেমা জিনিসটা কি, দেখো এখানে দিয়েছে সিচুয়েশনটা যে হাইজিন একজন ব্যক্তি, তার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ, কিন্তু একটা মাত্র ওষুধ আছে যে ওষুধটা তার স্ত্রীকে বাঁচাতে পারে, কিন্তু হাইজিনের কাছে কোনো টাকা পয়সা নেই, সে ওষুধটা কিনতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? চুরি করতে হবে, তাই নাকি? কিন্তু সে চুরি করবে কি করবে না? যদি চুরি করে তাহলে পরে তার তো নৈতিক একটা বিষয় যেটা অবক্ষয় হচ্ছে বা নৈতিকভাবে সে সেটা করতে পারছে না। আবার সে চুরি করতেও চাইছে কারণ তার স্ত্রীকে না হলে বাঁচানো যাবে না। দুটোর মধ্যে একটা তাকে করতে হচ্ছে, না হলে পরে সে খুব অসহায় বোধ করছে, মানে দ্বিধা মধ্যে পড়ে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে? একটা ডিলেমা, হাইজিন ডিলেমা বলেছে কোহলবার্গ। আমরা আমাদের নিজেদের জীবনেও অনেক সময় এরকম ডিলেমার মধ্যে পড়ি, তাই তো, যে কোনটা করব। অনেক সময় আমরা মিথ্যা কথা বলতে চাই না, কিন্তু মনে হয় যে না, মিথ্যাটা বললে পরে হয়তো অনেক একটা উপকার হতে পারে, হেল্প হতে পারে। তো এই সোর্সে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, কিন্তু অনেক সময় আমরা বলতে পারি না। অনেকজনের এক একজনের ক্ষেত্রে এক এক রকম সিচুয়েশন সৃষ্টি করে এই পর্যায়গুলোতে। তো কোহলবার্গের এই থিওরিতে আমরা দেখবো যে 3টে লেভেল আছে আর 6টা স্টেজ আছে।
ভেরি ভেরি কেয়ারফুলি এটাকে মনে রাখতে হবে যে 3টে লেভেল 6টা স্টেজ, ঠিক আছে? গুলিয়ে ফেললে হবে না, স্টেজ কি লেভেল কি, এক একটা লেভেলের আন্ডারে 3টে করে স্টেজ আছে, সেটা আমরা দেখব। প্রথম মোরালিটি, প্রাক প্রচলিত নৈতিকতা। এজ গ্রুপটা আমাদেরকে মনে রাখতে হবে 4 থেকে 10 বছর। এই পর্যায়ের ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের যে নৈতিক বিকাশ ঘটে এই লেভেলে হয়ে থাকে। এখানে মেন যে নির্ধারকগুলো আছে নৈতিকতার, কি কি, পানিশমেন্ট এবং রিওয়ার্ড, পুরস্কার। আর এই লেভেল 1 এর মধ্যে যে 3টে স্টেজ আছে, তার প্রথম স্টেজ হচ্ছে যে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। ওবিডিয়েন্স মানে আমরা জানি কোনো কিছু আজ্ঞা পালন করা, এবং পানিশমেন্ট শাস্তি দেওয়া, ঠিক আছে? মানে এই স্টেজের বাচ্চাদের যে মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিসের উপর ভিত্তি করে? পানিশমেন্ট এড়ানো ভিত্তিতে। হয়তো সে কিছু একটা জিনিস, হয়তো ক্লাসরুমে সে হয়তো একটা চকটা খুব পছন্দ হয়েছে, স্যার আজকে একটা পিঙ্ক কালারের চক নিয়ে এসেছে, সে সেই চকটাকে চুরি করে নিতে চাইছে, কিন্তু ভাবছে যে এটা যদি চুরি করি স্যার যদি জানতে পারে পরে কিন্তু আমাকে মারবে, বকবে, তাই তো? তো এই বকা বা মারা বা পানিশমেন্টের ভয়ে সে কিন্তু সেই পেনটা বা সেই চকটা চুরি করলো না। মানে সে তার নৈতিকতাটা এখানে কিভাবে এস্টাবলিশ হলো? এস্টাবলিশ হচ্ছে বাই তার যে ফেয়ার রয়েছে পানিশমেন্টের উপর, সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? ওবিডিয়েন্স, এই কিওয়ার্ড গুলোকে দেখো পরীক্ষার হলে তাহলে একদম কনফার্ম এটা স্টেজ 1, ঠিক আছে? প্রশ্ন দিয়েছি দেখো একটা, এই ব্যাপারটাকে আরো ভালোভাবে বোঝার জন্য, যে একজন শিশু পরীক্ষায় নকল করতে অস্বীকার করে কারণ সে ভয় পাচ্ছে যে শিক্ষক তাকে শাস্তি দিতে পারে। তো কোহলবার্গের মতে এই আচরণ মোরাল ডেভেলপমেন্টের কোন স্টেজের অন্তর্গত? 4টে অপশন আছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কোন স্টেজে হতে পারে। ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, ঠিক আছে? বেশ, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, মোরাল জিনিসটার মানেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নৈতিকতা জিনিসটা কি, কোনটা ঠিক কোনটা ভুল এই যে বোঝার ক্ষমতা, এটাই হচ্ছে নৈতিকতার সেন্স, ঠিক আছে? আমাকে চুরি করা যাবে না, চুরি করাটা অন্যায়, চুরি করাটা পাপ, চুরি করাটা ভুল, এই যে বোধ, এটা হচ্ছে নৈতিক বোধ বা নৈতিকতা। এইটা যখন কোনো ব্যক্তির মধ্যে বা কোনো শিশুর মধ্যে তৈরি হচ্ছে এই বোধটা, ঠিক আছে, সেটা হচ্ছে নৈতিকতার বোধের সৃষ্টি। আর এই নৈতিকতা বোধ সৃষ্টি হচ্ছে অনেকগুলো স্টেজে, ঠিক আছে? আমরা ভাবি যে আমাদের অনেক সময় বলি যে নৈতিকতা মানে হচ্ছে যে একটা কি বলবো এটাকে, আমরা অনেক সময় ধর্মীয় হিসেবে দেখি যে না এটা পাপ, আমরা বলি এটা করা যাবে, এটা পাপ কাজ, মানে এটাকে রিলিজিয়ান বা ধর্মের সাথে যুক্ত করে দিই। কখনো বলি যে না এটাতে কারোর খারাপ লাগবে, তাই এটা আমি করবো না, এটা একটা নৈতিকতা, তার খারাপ যাতে না লাগে সেই জন্য আমি কাজটা করছি না, বা সে কষ্ট পাবে বলে। নৈতিকতা গড়ে উঠছে অনেক বিষয়কে কেন্দ্র করে, হয়তো ভয় থেকে নৈতিকতা গড়ে উঠছে। আমরা ভাবছি যে দেখো ছেলেটা কিন্তু চুরি করছে না, ছেলেটা কিন্তু খুব ভালো, খুব অনেস্ট, কিন্তু সে চুরিটা কেন করছে না? হয়তো সে ভাবছে যে আমি যদি চুরি করি ধরা পড়লে আমি মার খাবো বা শাস্তি পাবো, এই ভয়ে সে চুরি করছে না। তো কোন স্টেজে একজন শিশু যখন বড় হচ্ছে, তার যখন নৈতিকতার ডেভেলপমেন্ট হচ্ছে, সে কোন পর্যায়ে তার নৈতিকতা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এই স্টেজগুলো সেটাকেই ব্যাখ্যা করছে। বুঝাতে পারছি? প্রথম যে স্টেজ, 1 নাম্বার যে স্টেজ, সেখানে পানিশমেন্টের ভয়ে সে কিন্তু নৈতিক হচ্ছে, তার কাজকর্মের মধ্যে নৈতিকতা রয়েছে। সেকেন্ড স্টেজটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পারপাস বা ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, স্বার্থ ও বিনয়মুখী ধাপ। অর্থাৎ মানে আমরা নাকি
আমরা আমাদের নিজেদের জীবনেও অনেক সময় দেখেছি যে আমি কাউকে সাহায্য করছি, বলছি দেখ তোকে আমি ম্যাথটা করে দিলাম, ঠিক আছে, ম্যাথটা তোকে আমি সলভ করতে সাহায্য করলাম, ঠিক আছে, আমাকে কিন্তু তুই একটা হেল্প করে দিবি পরবর্তী সময়ে। এই যে এক্সচেঞ্জ করছে, ঠিক আছে, এই এই যে রিওয়ার্ড, এই যে একটা সেলফ ইন্টারেস্ট রয়েছে বা পার্সোনাল গেইন রয়েছে এই স্টেজটার মধ্যে, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পারপাস। রিওয়ার্ড আছে, সেলফ ইন্টারেস্ট আছে, পার্সোনাল গেইন আছে, ঠিক আছে। এবার দেখো এই লেভেল টু এর যে প্রথম যে স্টেজটা আছে এর এজ গ্রুপটা মনে রাখতে হবে 10 থেকে 15 বছর। আগেরটা আমরা দেখেছিলাম 4 থেকে 10 বছর, এটা 10 থেকে 15 বছর। এখানে যে নৈতিকতা নির্ধারণ হয় এটা হচ্ছে যে ফ্যামিলি, সোসাইটি, রুলস এবং ল দ্বারা এখানে নৈতিকতা নির্ধারিত হয়। এই টার্মগুলোকে মনে রাখবে, ফ্যামিলি, সোসাইটি, রুলস অ্যান্ড লজ। রুলস আর ল এর মধ্যে কিন্তু বেসিক একটা পার্থক্য আছে, এটা মনে রাখবে। এখানে দেখো স্টেজ 3 তে কি বলছে, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। ক্লাসরুমে দেখবে, ক্লাসরুম কেন, ক্লাসরুমের বাইরেও আমরা বলি যে তুমি তো ভালো ছেলে, তুমি তো এই কাজটা করতে না, তুমি কি করে করলে এই কাজটা, তোমার কাছ থেকে তো এটা এক্সপেক্ট করিনি। এই যে ভালো ছেলের কাছ থেকে এটা এক্সপেক্ট করছি না, ভালো মেয়ের কাছ থেকে এই কাজটা এক্সপেক্ট করছি না, এটা যখন তারা বুঝতে পারে, একজন শিশু বা শিক্ষার্থী যখন বুঝতে পারছে তখন ভাবছে যে না, এই কাজটা করলে তো আমি খারাপ ছেলে হয়ে যাব, খারাপ মেয়ে হয়ে যাব, তো আমাকে এই কাজটা করা যাবে না। অর্থাৎ তার নৈতিকতা কিসের দ্বারা পরিচালিত হচ্ছে, নিজেকে ভালো ছেলে ভালো মেয়ে এটা প্রমাণ করার জন্য, ঠিক আছে। অর্থাৎ সে একটা অ্যাপ্রুভাল চাইছে যে সে ভালো, ঠিক আছে, ভালো ছেলে বা ভালো মেয়ে। এই কিওয়ার্ডটা মনে রাখবে। আর এই স্টেজটা থেকে 3 নম্বর স্টেজটা থেকে সিটেটা কিন্তু প্রশ্ন এসেছে অনেকবার, ঠিক আছে। নেক্সট স্টেজ যেটা আছে সেটা দেখো হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, মানে আইনের বইগুলোতে লেখা আছে যে এটা করলে এই শাস্তি পাওয়া যাবে, ঠিক আছে। এবং অর্ডার, একটা অর্ডার থাকে, ল এবং অর্ডার সেই একই ক্রমেই চলে আসছে। তো আইন ভাঙা উচিত নয়, কারণ এতে সমাজের ক্ষতি হয় এবং আমরা তার দ্বারা পানিশড হতে পারি। তো এই ভয়ে অনেকজন করে না। দেখবে প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে চুরি করতে ভয় পায় একটা বাচ্চা ছেলে, কিন্তু একটা বাচ্চা ছেলে যখন আরেকটু বড় হয়, 15 বছর 16 বছর, ঠিক আছে, তখন সে কি চুরি করতে ভয় পাবে, আমাকে কে মারবে, আমি তো অনেক বড় হয়ে গেছি, এরকম একটা তার মধ্যে বোধ তৈরি হয়ে যায়। তো সে তখন চুরি করতে পারে, কিন্তু করছে না কেন, তখন তার মধ্যে আর একটা ভয় কাজ করছে। কি ভয় কাজ করছে না, তার শাস্তি হতে পারে, কারণ আইনে বলা আছে যে চুরি করলে পরে পানিশমেন্ট দেওয়া হবে। তো সে সেই আইনের ভয়ে সে চুরিটা করছে না, ঠিক আছে। স্টেজ 4 এটা। এবার লেভেল 3 তে আমরা দেখবো যে 16 বছরের অ্যাবভ যে এজ গ্রুপটা আছে সেখানে লেভেল 3 পোস্ট কনভেনশনাল মোরালিটি। এখানে যে নৈতিকতা আছে সেটা নির্ধারিত হয় জাস্টিস, ন্যায় বিচার। বলি না এই কাজ বোধ, এবং এটা কোথাও লতে বলা নেই বা কেমন তার শাস্তি হবে না, কিচ্ছু হবে না, এটা অন্যায় কাজ, এটা করলে পরে কারোর ক্ষতি হতে পারে, ঠিক আছে। তো এই যে ভাবছে, এই যে জাস্টিস, হিউম্যান রাইটস, মানবাধিকার, বলি না যে এটা মানুষের একটা ন্যূনতম অধিকার, ঠিক আছে, তো এটা করা যাবে না গো। এবং আমরা দেখি যে চোরকেও কি বলা হয় না, ওকে ডাক্তার দেখাতে হবে। দেখবে একটা চোরও যদি বা একজন ক্রিমিনাল যদি ধরা পড়ে পুলিশের কাছে, পুলিশ কিন্তু তার শারীরিক চিকিৎসা করায় প্রথমে, ঠিক আছে, এটা তার মানবাধিকার, হিউম্যান রাইটস। যদি অসুস্থ হয় তাকে কিন্তু প্রথমে সুস্থ করতে হবে, তারপর তাকে শাস্তি দাও। তো এগুলো হিউম্যান রাইটস এর মধ্যে পড়ছে। তারপরে ইউনিভার্সাল ভ্যালু, যে সার্বজনীন
মূল্যবোধ যেগুলো আছে, ঠিক আছে, সেই মূল্যবোধগুলো আমরা যেরকম সার্বজনীন মূল্যবোধ বলতে যদি আমি বলি, তবে যে অন্যের যে ধর্ম আছে সেটাকে আমরা রেসপেক্ট করছি, ঠিক আছে, এটা সার্বজনীন মূল্যবোধ, ঠিক আছে। তারপরে কারুর কালচার, কারুর ভাষাকে যখন আমরা রেসপেক্ট করছি, সেটা ইউনিভার্সাল ভ্যালু, ঠিক আছে, মূল্যবোধ একটা। তো এই যে নৈতিকতাটা গড়ে উঠছে, এইটা এই স্টেজে গড়ে উঠছে পোস্ট কনভেনশনাল মোরালিটি, এই লেভেলে। এবং এখানে যে দুটো স্টেজ আছে, 5 নাম্বার স্টেজ যেটা আছে সেটা হচ্ছে যে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, একটা সামাজিক চুক্তি রয়েছে। কি সামাজিক চুক্তি? আইন মানুষের কল্যাণের জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা যেতে পারে, এখানে বলা হচ্ছে মেন আইডিয়াতে সোশ্যাল কন্ট্রাক্ট। দেখবে রুশো এখানে না খুব বিখ্যাত সোশ্যাল কন্ট্রাক্ট, যে রুশো তার থিওরিতে বলেছিল যে রাজা, একটা টাইম ছিল বলা হতো রাজা নাকি ঈশ্বরের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি, তাই রাজা যা কিছু বলছে সব ঈশ্বরের প্রেরিত দূত বা তার প্রতিনিধি। কিন্তু রুশো এটাকে চ্যালেঞ্জ করে বলছে যে না, মানুষ চেয়েছে তাই রাজা সেই ক্ষমতাটা পেয়েছে, মানুষই হচ্ছে যে অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী, মানুষ চাইলে সেই রাজাকে আবার ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। রাজা যতক্ষণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য কাজ করবে ততক্ষণ সে তার ক্ষমতাতে থাকতে পারে। এটা রুশো তার সোশ্যাল কন্ট্রাক্টে বলছেন। কারণ রুশো আরো অনেক প্রাচীন উদাহরণ টানছে, যে বলছে যে যখন মানব সভ্যতা গড়ে উঠছে তখন মানুষ কি ছিল, গোষ্ঠী ছিল, এক একটা ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল। সেই গোষ্ঠীবদ্ধ মানুষ একজন প্রতিনিধি নির্বাচিত করত, সেই প্রতিনিধি কি করত, সে গ্রুপ লিডার তাদেরকে পরিচালনা করতো। মানে তখন থেকে রুশো বলতে চাইছে যে এই যে রাজার কনসেপ্টটা তখন থেকে তৈরি হয়েছে, একজন লিডার দেখে যখন অনেকগুলো গ্রুপ একসাথে মিলে গিয়ে আরো বড় টেরিটরি হয়ে গেল, তখন এলো একটা কান্ট্রি বা একটা স্টেট ফর্ম করছে এবং সেখানে একটা রাজ্য তৈরি হচ্ছে। অর্থাৎ একটা সোশ্যাল কন্ট্রাক্ট রয়েছে, সামাজিক চুক্তি, এবং একটা অলিখিত চুক্তি থাকে, সামাজিক নিয়ম মানতেই আমাদেরকে মানতে হয়, এটা একটা সামাজিক একটা নিয়মের মধ্যে পড়ে যায়। আরো যদি ক্লিয়ার ভাবে বলতে যাই, সামাজিক চুক্তি যেরকম দেখবে যে স্বামী স্ত্রীর মধ্যে কি রকমের সম্পর্ক হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই, কিন্তু আমরা এটাকে একটা মানি যে দুজনকেই রেসপেক্ট করবে, স্বামী স্ত্রী উভয়কেই রেসপেক্ট করবে। আবার দেখবে অনেক কালচারে আছে যে হাজবেন্ড ওয়াইফের বাড়িতে গিয়ে থাকছে, ঠিক আছে, তাদের কাছে কিন্তু এটা কোনো রকম হেজিটেশন নেই। কিন্তু অনেক সোসাইটিতে আছে যেখানে হাজবেন্ডরা কখনোই ওয়াইফের বাড়িতে গিয়ে থাকতে চায় না, সেখানে তারা হেজিটেট করে, কারণ তাদের একটা সামাজিক একটা চুক্তি এখানে তৈরি হয়েছে তাদের বিষয়টা। তো বোঝা যাচ্ছে যে সামাজিক চুক্তি বিষয়টা কি, বা সামাজিক বা সোশ্যাল কন্ট্রাক্ট যে ওরিয়েন্টেশন, এইখানে যে নৈতিকতাগুলো গড়ে উঠছে, সেখানে কিন্তু পানিশমেন্টের ভয় নেই, লয়ের কোনো বিষয় নেই, এখানে রয়েছে শুধুমাত্র কিছু সামাজিক নিয়ম কানুন বা সামাজিক চুক্তি, ঠিক আছে। এখানে দেখো ডেমোক্রেসি রয়েছে, হিউম্যান রাইটস যে কিওয়ার্ডস গুলো আছে এগুলোকে খেয়াল রাখবে। নেক্সট যে 6 নাম্বার স্টেজটা দেখাচ্ছে কোহলবাগ, সেখানে মেন আইডিয়াতে দেখো বলছে ইউনিভার্সাল জাস্টিস, ইকুয়ালিটি, হিউম্যান আরো একটু বেশি গভীর হয়ে গেল, তাই না কি বিষয়টা? হিউম্যান রাইটস মানে একজন মানুষকে খাবার দিতে হবে, তুমি তাকে বন্দি করে রেখেছো ঠিক আছে, কিন্তু তাকে খাবারটা দিতে হবে মাস্ট, তাকে জল দিতে হবে অবশ্যই দিতে হবে, কারণ এগুলো তার হিউম্যান রাইট। একজন ব্যক্তিকে শিক্ষা দিতে হবে, এগুলো তার হিউম্যান রাইটস। তো ডিগনিটি যখন চলে আসছে, একজন মানুষকে তারও একটা ডিগনিটি আছে, সেও একটা হিউম্যান বিং হতে দেবে, কারণ সে সম্মানের সাথে সেই টাকাটা উপার্জন
একজন করছে, সে কিন্তু আচ্ছা ঠিক আছে, ডিগনিটি আর হিউম্যান রাইটস এর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। বা ইকুয়ালিটি বা সমান, প্রচুর ধনী ব্যক্তি তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তাকে তুমি খুব রেসপেক্ট করছো, আর একজন গরিব মানুষ এসে তাকে দুধছাই করছো, এটা কিন্তু নয়, এটা কিন্তু নৈতিকতার পরিচয় নয়, বলি না এটা একটা অনৈতিক ব্যক্তি। দেখো একজনকে কিরকম খুব তেল দিচ্ছে বা খুব রেসপেক্ট দেখাচ্ছে, আর একজনের সাথে কিরকম দুর্ব্যবহার করছে। সমান ব্যবহার করতে হবে সবার সাথে, তাই তো? এবং ইউনিভার্সাল এথিক্স, কিছু ইউনিভার্সাল মানে সার্বজনীন, গোটা পৃথিবীতে তুমি যেখানেই যাবে সেখানেই এই এথিক্সটা কাজ করবে। এই এথিক্স গুলো কি বলা হচ্ছে যে ইউনিভার্সাল এথিক্স। দেখবে বিদেশে আমাদের কাল সম্মত কোনো সম্মান, আমরা যারা বাঙালি কালচারে বিলং করি, আমরা কি সবাইকে বলি? বলি না। এই গুলোকে আর ফরেন কালচার বা এখন তো পুরো ওয়ার্ল্ডের কালচার, স্যার ম্যাডাম এগুলো চলে এসছে, তো কাউকে রেসপেক্ট সম্মান জানিয়ে কিছু ঠিক, সেটা একটা নৈতিকতা। ঠিক আছে, এটা কোন পর্যায়ে ডেভেলপ হচ্ছে? স্টেজ 6 এ গিয়ে। তো পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে যে কোন স্টেজে দিল, বলছে যে এটা কোন স্টেজের বৈশিষ্ট্য। ইমপ্লিমেন্টেশন, এর ইমপ্লিমেন্টেশনটা কি আছে? বলছে যে মোরাল ডিসকাশন, আলোচনা করতে হবে, ক্লাসরুম ডিবেট করতে হবে, ঠিক আছে? এবং ক্লাসরুম ডিবেট করতে গিয়ে দেখবে আমরা অনেক কিছু শিখতে, কি নৈতিক বাইরে গিয়ে তার পার্সন, তুমি তোমার প্রতিপক্ষকে অ্যাটাক করবে না, এটা নয়। ঠিক আছে, ডিবেটের মাধ্যমে আমরা অনেক কিছু শিখিয়ে দিচ্ছি। দেখো কারিকুলাম যখন তোমরা পড়বে তখন দেখবে যে একটা কারিকুলাম থেকে যে হিডেন কারিকুলাম, এই নৈতিকতা শেখানোটা কিন্তু হিডেন কারিকুলামের মধ্যেই পড়ে। আমরা কিন্তু বলে বলে শেখাই না ছাত্রছাত্রীদেরকে, দেখো এটা নৈতিকতা, এটা তোমাকে শিখতে হবে, এরকম করে শেখাই না। আমরা বলি যে এটা ঠিক নয়, এটা উচিত নয়, এটা এইভাবে করো। এই যে বলতে থাকি না, আস্তে আস্তে তাদের মধ্যে নৈতিকতা ডেভেলপমেন্ট হচ্ছে হিডেন কারিকুলামের মধ্যে। তো এডুকেশনাল ইমপ্লিমেন্টেশনে এইগুলো তৈরি হচ্ছে। এবং ডেমোক্রেটিক ক্লাসরুম, গণতান্ত্রিক শ্রেণীকক্ষ। ডেমোক্রেটিক বিষয়টা কি? যে আমরা বলছি যে তোমার বন্ধু, তোমার প্রতিপক্ষ যে মতামতটা দিচ্ছে সেটাকে রেসপেক্ট করো, ঠিক আছে? কারণ ডেমোক্রেটিক ভ্যালুস এটাই বলে যে সব আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মতামত আছে, সেটাই সঠিক। যে মতাদর্শ আমার, যে আর অ্যাঙ্গেলটাকেও আমাকে রেসপেক্ট করতে হবে, আমারটাকেও আমাকে এস্টাবলিশ করে দেখাতে হবে যে না আমি সঠিক। কিন্তু আমার বন্ধু যে অন্যায় করছে বা ভুল করছে এটা বলার অধিকার নেই, তাহলে পরে সেখানে ডেমোক্রেসি থাকছে না। ক্লাসরুমের মধ্যে ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক বিষয়টার অর্থ হচ্ছে যে ভিন্ন ভিন্ন যে প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর বলতে এখানে কোন রকম মানে নলেজ বেস কোশ্চেন নয়। ধরো বলা হচ্ছে যে গান্ধীজি কে জাতির জনক বলাটা কতটা গ্রহণযোগ্য, এটা যখন প্রশ্ন করা হচ্ছে, এক একটা ছাত্রের সাথে এক এক রকম যুক্তি দিচ্ছে। কেউ বলছে যে না সঠিক নয়, সেটাকেও রেসপেক্ট করতে হবে, সঠিক নাও হতে পারে তার দৃষ্টিভঙ্গিতে, ঠিক আছে? তো এই যে গুরুত্ব দেওয়া বা তাকে যে রেসপেক্ট করা, তার যে যুক্তিটাকে, এটা কি বলা হচ্ছে ডেমোক্রেটিক ক্লাসরুমের একটা বৈশিষ্ট্য। ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, ক্লাসরুমের মধ্যে যখন ডিসিশন
মেকিং হবে বা স্কুলের মধ্যে ডিসিশন মেকিং হবে, মানে একজন ছাত্রছাত্রী যখন ডিসিশন নিচ্ছে তার ডিসিশনের মধ্যে একটা নৈতিকতা থাকে, মোরালিটি থাকে, এটাকে দেখতে হবে। এটাই এডুকেশনাল ইমপ্লিমেন্টেশন এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। সে ক্রিটিক্যালি ভাববে, সবকিছু খুব কিছু সহজ ভাবে ভেবে নেবে, এটার পিছনে কি কি কারণ আছে, কি কি যুক্তি আছে এবং এর ফলাফল কি হতে পারে সবকিছুকে একবারে ভাববে। সেটাই তো ক্রিটিক্যাল থিঙ্কিং, বোঝা গেছে? যেখানে থিঙ্কিং হবে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে। সমালোচনা, এখানেও সমালোচনা আছে। এখানে বলা হয় থিওরিতে জেন্ডার বায়াস আছে, ঠিক আছে? এখানে অনেক সময় বলা হয়েছে হয়নি, অর্থাৎ নৈতিকতা বিকাশের ক্ষেত্রে দেবে কালচারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝালাম যে মেঘালয় দেখবে আছে যে ছেলেরা বিয়ের পর মেয়েদের বাড়িতে যায়, অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে থাকে, কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গাতে মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে এসে থাকছে। তো এই যে কালচারে যে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটাকে কিন্তু গুরুত্ব দেয়নি কোহলবাগ, কালচার ডিফারেন্সটা গুরুত্ব পাচ্ছে না। এবং মোরাল যে রিজনিং সবসময় মোরাল বিহেভিয়ারে পরিণত হয় না, এটাকেও তিনি কিন্তু গুরুত্ব দেয়নি। এবং সবাই স্টেজ 6-এ পৌঁছাতে পারে না। স্টেজ 6-এ আমরা কি দেখেছিলাম? ইউনিভার্সাল এথিক্স প্রিন্সিপাল, এটা কিন্তু সবাই, এই হিউম্যান ডিগনিটিকে সবাই কিন্তু বুঝতে পারে না যে কোনটা হিউম্যান ডিগনিটি। এটাই অনেকজন কনসেপ্ট ক্লিয়ার হয় না যে কি হিউম্যান ডিগনিটি জিনিসটা কি, ইকুয়ালিটি, কোয়ালিটি, এই যে সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাইকে এটা ভাবে? তোমরা নিজেরাই প্রশ্ন করো না। আমরাই অনেক সময় বলি যে যে না, ওকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, একটু কম দিতে হবে। কেন, কি কারণে? না ভেবে না বুঝে বলে দিই, কারণ আমাদের মধ্যে ওই স্টেজটা এখনো ডেভেলপ করেনি। স্টেজ 6 এখনো আমাদের মধ্যে ডেভেলপ করেনি, 6-এ এখনো আসতে পারিনি, তাই আমরা সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে পারছি না। ক্লাসরুমের মধ্যে কোনো একজন শিক্ষার্থীকে বেশি গুরুত্ব দিকে কিন্তু এই নৈতিকতা সেই টিচারের মধ্যে ডেভেলপ করেনি, তার মানে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বা কোনো একজন শিক্ষার্থী তার বন্ধুদের মধ্যে সমতা বজায় রাখতে পারছে না, তখন তার মধ্যে এই ডেভেলপমেন্টটা গড়ে ওঠেনি, ঠিক আছে? একজন শিক্ষক হিসেবে সেটাকে খেয়াল রাখতে হবে, যে তাদেরকে বোঝানো, ঠিক আছে? এবার জিনিসটা দেখো, কোহলবার্গ এবং পিয়াজে, এই দুজনের থিওরিকে আমরা যদি পাশাপাশি রেখে আলোচনা করি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। পিয়াজের থিওরিটা গড়ে উঠেছিল কগনিটিভ ডেভেলপমেন্টের উপর, তাই তো? আর কোহলবার্গ হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট। পিয়াজের 4টে স্টেজ ছিল, আর কোহলবার্গের 3টে লেভেলের আন্ডারে 6টা স্টেজ আছে। পিয়াজে বলছে যে থিঙ্কিং ডেভেলপমেন্ট, আর কোহলবার্গ মোরাল রিজনিং ডেভেলপমেন্ট। মোরাল রিজনিং, এটা কিন্তু মনে রাখবে, রিজনিং কথাটা। ফোকাস অন কগনিশন পিয়াজে বলছে, আর ফোকাস অন মোরাল জাজমেন্ট কে বলছে? কোহলবার্গ। এখানে যে ফ্যাক্ট গুলো আছে, জাস্ট তোমরা যখন পুরো থিওরিটাকে পড়লে তখন জাস্ট একটু রিভাইজ বা শর্টে দেখার জন্য এই জিনিসটা আমি তৈরি করে দিয়েছি। যে ফাদার অফ মোরাল ডেভেলপমেন্ট বেস অন, দেখে নিও এটা পেঁয়াজের থিওরি, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির উপর এটা বেস করে এটা গড়ে উঠেছে। রিসার্চ টুল, হাইজিন ডিলেমা, কটা লেভেল আছে? 3টে লেভেল, 6টা স্টেজ, ঠিক আছে? এই ছবিগুলোকে দেখবে, থিওরিটা পড়ার পর এই ছবিগুলোকে যদি দেখো তাহলে পরে তোমাদের যে কনসেপ্ট সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ছবিগুলোকে তৈরি করে দিয়েছি, কোন টাইমে কি আছে, ঠিক আছে?
আর এই ছবিগুলোকে দেখলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো স্টেজ 1, এই যে কি আইডিয়া, এক্সাম্পল সব নিচে দেওয়া হয়েছে। স্টেজ 2, কিছু দিচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। স্টেজ 4, ল এন্ড অর্ডার। এগুলো দেখলে পরে তোমাদের চোখের মধ্যে ভাসবে, কারণ পরীক্ষার হলে যখন যাবে তখন কিন্তু ঠিক আছে, তো তখন এই পিকচার গুলো তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করবে, ঠিক আছে। তো স্টেজ 6 এ তো অনেকজন পৌঁছাতে পারে না, কতজন গান্ধীজি হতে পারবে তোমরাই বলো না, তাই নয় কি? ঠিক এরকম ভাবে ভেবে রাখবে বিষয়টা। আর এইখানে যে কোশ্চেনের যে লাইন গুলো আছে, এই লাইন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইন গুলো মুখস্থ করে না, তোমার একটা কোশ্চেনও তোমার মিস যাবে, ঠিক আছে। আমি একদম রিসার্চ করে ভালোভাবে ভেবে চিনতে বুঝে এই লাইনগুলোকে রেডি করে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষার হলের প্রশ্ন যতই ঘুরিয়ে দেখ, যতই কঠিন করে প্রশ্নটা করুক না কেন, এই লাইনগুলোকে তোমরা যদি এক রিডিং দিয়ে রাখো, জাস্ট 3-4 বার রিডিং দিয়ে রাখো, তাহলেই হবে। হোলবার্গ থিওরি বেসড অন চেইন আজ এ not moral behavior. স্কিপ করে একটা স্টেজে কেউ অ্যাডাপ্ট করেছিলাম, ওটা কেউ কি মানে স্কিপ করে কেউ কি হয়ে গেছে? হয়নি তো। এইভাবে মনে রাখবে, ঠিক আছে। হায়ার স্টেজ ইন্ডিকেট মোর অ্যাডভান্স মোরাল রিজনিং, আর স্টেজ 6 ইজ রিয়ারলি অ্যাচিভ। খুব কম ব্যক্তি এটাকে অ্যাচিভ করে থাকে, ঠিক আছে। এবং এখানে ফোকাস করা হচ্ছে কি ডিসকাশন, ডিবেট এবং মোরাল ডিলেমার উপর। এক্সট্রা এগুলো অতটা ইম্পর্টেন্ট হয়ে যাবে যদি কোশ্চেন কঠিন হয়, তো এগুলো আসছে, ঠিক আছে। এই যে কোহলবার্গ যে রিসার্চ করেছিল, যে পিএইচডি করছে, পিএইচডি করার সময় তিনি এইটা ডেভেলপ করেছিলেন। আমাদের এখানে তো অনেকজন পিএইচডি করে জাস্ট করতে হয় তাই করে, অ্যাকচুয়ালি পিএইচডি করার উদ্দেশ্যটা কি, সমাজের উপকার হবে। এত এত টাকা খরচা করছে সরকার একজন রিসার্চারের পিছনে, তো তার উদ্দেশ্য হচ্ছে যে সমাজের জন্য কিছু কন্ট্রিবিউশন করা, শুধুমাত্র কয়েকটা বই লিখে দেওয়া নয়। তো দেখো এই থিওরিটা তিনি যখন এই রিসার্চটা করছেন, রিসার্চ থেকে এই থিওরিটা বেরিয়ে আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট, এখনো এটা ভ্যালিড। এবং তার কয়েকটা বইয়ের নাম আছে, এই বইয়ের নামগুলোকে মনে রাখবে, ঠিক আছে। চেষ্টা করবে মনে রাখার, খুব একটা ইম্পর্টেন্ট নয় যে মনে রাখতেই হবে এমন কিছু নয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা সবাই। এবার বলো কারোর কিছু প্রশ্ন থাকলে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, ধরুন এই জিনিসগুলো একটা থিওরি করেছেন কোয়েলবার্গ, কিন্তু কোনো বাচ্চার ক্ষেত্রে এই নৈতিক বিকাশ ঘটানোর ক্ষেত্রে কোনো কিরকম ভাবে প্রয়োগ করা যেতে পারে তার? এক মিনিট দাঁড়াও, আমাদের ক্লাস কিন্তু শেষ হয়নি, এরপর আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, ঠিক আছে। তো কেউ লেফট নেবে না, অনেকজন লেফট নিয়ে নিল, ভাবছে যে শেষ হয়ে গেছে, শেষ কিন্তু এখনো হয়নি, আমি কিন্তু শেষ কিন্তু বলিনি, ঠিক আছে। এরপরে কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে। বলো শান্তনু বলো। শান্তনু বলো কি কোশ্চেন করছিলেন? শান্তনু নয় স্যার, আমি রঞ্জিত বলছিলাম। হ্যালো, রঞ্জিত বলছিল, আচ্ছা হ্যাঁ বলছি কোয়েলবার্গের যে থিওরি গুলো রয়েছে নৈতিক বিকাশের, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল।
হ্যাঁ, বলছি এমনি বাস্তব জীবনে কিভাবে মানে শিশুদের ক্ষেত্রে এটা প্রয়োগ ঘটানো যেতে পারে, সেরকম জিজ্ঞাসা করছিলাম আর কি। বাস্তবের দিক দিয়ে কোন দিক, মানে কিভাবে নৈতিকতা, মানে নৈতিক যেতে পারে। দেখো তুমি তখন বুঝতে হবে যে কোন জাতিদের ভাবে ডেভেলপ তুমি পারবে। তুমি একজন মানে 4 বছর কি 5 বছরের ছেলেকে তুমি বলতে পারবে না যে দেখো এই কাজটা কিন্তু খুব অনেস্ট, এই কাজটা করাটা খুব মহান কাজ, তাদেরকে বলতে পারবে না, কারণ তারা এইসব বোঝে না। তারা কি বোঝে? পানিশমেন্ট বোঝে আর রিওয়ার্ড বোঝে। তুমি কিন্তু এই কাজটা করলে পরে তোমাকে কিন্তু চকলেট দেবো, ঠিক আছে, তাহলে পরে সেই কাজটা করবে, মানে মোরাল কাজটা সে করবে। বা তাকে বলছে তুমি যদি পেন চুরি করো বন্ধুদের তাহলে কিন্তু তোমার শাস্তি হবে, সে কিন্তু পেন কারো চুরি করবে না। তাকে তুমি যদি বলো পেন চুরি করা খুব অন্যায় কাজ, এটা কিন্তু নৈতিক নয়, এটা কিন্তু খুব, সে কিন্তু বুঝবে না, সে ন্যায় অন্যায় বোঝে না। বোঝাতে পারলাম? তোমাকে কোন স্টেজে ছেলে মেয়েদের সাথে কি রকম বিহেভিয়ার করতে হবে, কিভাবে তাদের মোরাল ডেভেলপমেন্ট করতে হবে, সেইটা এই স্টেজগুলোকে জানতে পারলে তবেই তুমি করতে পারবে। বুঝতে পারলে? একজন শিক্ষক হিসেবে তুমি তো শিক্ষক হবে, তার জন্য তোমাকে জানতে হবে কোন স্টেজের জন্য তোমাকে কি রকম অ্যাক্ট করতে হবে অ্যাজ এ টিচার। বেশ, ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, তোমার কথা একটু কাটা কাটা হচ্ছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার একটু নেটের প্রবলেম হচ্ছে আর কি। নীতিমূল প্রকল্প এগুলার মাধ্যমেও কি শিশুদের নৈতিকতার বিকাশ ঘটানো? দেখতে হবে যে তারা এখন বিলং করছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক এজটাকে আছে। দেখতে হবে এবং স্টেজটা, কারণ কগনিটিভ ডেভেলপমেন্ট যদি না হয়, মানে তার হ্যাঁ। বোঝার ক্ষমতাটা যদি না হয়, তাহলে তুমি সেটা কি করে বোঝাবে? তুমি যদি মনে করো আহ স্বামী বিবেকানন্দের কিছু একটা বলছো, সে কিন্তু সেই টাইমে বুঝতে পারবে না, সে শুনবে, ভালো লাগবে। বেশ, দেখো এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রশ্নগুলো দেখবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে, অপশন থাকবে পাশে। বলছে একটি শিশু যুক্তি দেয় যে হাইজিনের ওষুধটি চুরি করা উচিত নয়। মানে একটা ডিলেমা আছে যে হাইজিন চুরি করবে কি করবে না, শিশুটি বলছে যে চুরি করা উচিত নয়, যদিও সেই ওষুধটি একজনের জীবন বাঁচাতে পারে, কারণ সে যদি চুরি করে তাহলে ধরা পড়বে এবং জেলে পাঠানো হবে। কোহলবার্গের মতে শিশুটির এই নৈতিক বিচার কোন স্টেজের অন্তর্গত? বলো কোন স্টেজ? অপশন সি হবে। বলছে যে একজন শিশু, বলতে যে অ্যান্ড ওবিডিয়েন্স, ভেরি গুড। কারণ শিশুটা দেখো এখানে বলেছে যে কি বলছে, বলছে যদি ধরা পড়ে তাহলে তো সে শাস্তি পাবে, জেলে পাঠানো হবে। এই যে শাস্তির কথা বলা হয়েছে, ইংলিশটাতে দেখো, ইংলিশটাতে জেল বলা হয়েছে না, জেলে পাঠানো হবে। আর কি কি এখানে রয়েছে দেখি কিওয়ার্ড, সেন্ট টু জেল, এটা কি মনে হবে? সেন্ট টু জেল একটা পানিশমেন্ট, তাই তো? তো পানিশমেন্টই হবে, পানিশমেন্ট এন্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। এখানে শিশুটি চুরি না করার কারণ হিসেবে শাস্তি বা জেলে যাওয়ার ভয় দেখাচ্ছে, তাই তো? অর্থাৎ তার নৈতিক বিচার পানিশমেন্ট অ্যাভয়েড করার কথা বলছে। তাই এটি কোহলবার্গের স্টেজ 1। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা যখন পিডিএফটা পেয়ে যাবে পড়ার সময় তোমাদের হেল্প করবে। এখানে দেখো আরেকটা যে ট্রিক আছে, এখানে দেখো ক্যাচ, জেল, পানিশমেন্ট, ফেয়ার, ওবিডিয়েন্স,
এই ধরনের শব্দগুলো থাকলে সরাসরি স্টেজ সাবস্ক্রাইবার কেন পাঠিয়ে দেবে স্টেজ লিখে দিয়েছি কিন্তু দেবেন। এই কোশ্চেনটা এখানে বলছে একটা গোলবার্গের মধ্যে নৈতিক কোন স্টেজ তা নির্ণয় করতে হবে। একটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে বলা হচ্ছে যে সঠিক কাজ বলতে এমন নৈতিক নীতিকে বোঝায় যা ব্যক্তি নিজের বিবেক থেকে নির্বাচন করে এবং যা সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য। আইন বা সামাজিক চুক্তি যাই থাকুক না কেন সেই সার্বজনীন নৈতিক নীতি অনুসরণ করা উচিত। বলো, কোশ্চেনটা দেখেছো সবাই? অপশন ডি হবে, মানে ইউনিভার্সাল এথিক্স প্রিন্সিপাল ওরিয়েন্টেশন। ভেরি গুড, অপশন ডি। কারণ এখানে আমি মানে কোন কথাটার উপর জোর দিয়েছিলাম? তাই নয় কি? তো সার্বজনীন মানেই তো কি ইউনিভার্সাল। ভ্যালিড আর অল হিউম্যানিটি রয়েছে। ঠিক আছে, বেশ। অপশন ডিটা তোমরা বুঝতে পারছো? এখানে দেখো এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, যখন পড়বে তখন এটাকে দেখবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, এটার উত্তর দাও। নিম্নলিখিত একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হতে পারে যে তার তত্ত্ব কগনিটিভ ম্যাচুরিটি ও নৈতিক পরিপক্কতা বা মোরাল ম্যাচুরিটির মধ্যে সম্পর্ককে সমর্থন করে। এই তত্ত্বে অত্যন্ত বিস্তারিত পরীক্ষণ পদ্ধতি রয়েছে। এটি নৈতিক বিচার ও নৈতিক আচরণের মধ্যে সুস্পষ্ট সম্পর্ক স্থাপন করে। তিনি বিশ্বাস করতেন যে শিশুরা নৈতিক দার্শনিক। বলের উত্তরটা কি হবে? উত্তরে his theory has supported as association between cognitive maturity and moral maturity। ঠিক আছে, গোলবার্গের মোরাল বিহেভিয়ারের উপাদান নয়। ঠিক আছে, তো এটি প্রমাণ করে যে চিন্তার বিকাশ এবং নৈতিক বিকাশ একে অপরের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি গোলবার্গের সঠিক সম্পর্ক নয়? আগেরটা ছিল কোনটা সঠিক, এটা সঠিক নয় বলেছে। নৈতিক বিকাশ নির্দিষ্ট ধাপের মাধ্যমে ঘটে, এটা তো ঠিক, তাই নয় কি? তারপরে দেখো, জ্ঞানীয় বিকাশ বা মোরাল রিজনিং ডেভেলপ করছে উইথ কগনিটিভ ডেভেলপমেন্ট। নৈতিক বিকাশ শুধুমাত্র জৈবিক পরিপক্কতার উপর নির্ভর করে। কোহলবার্গ নৈতিক বিকাশের 3টি স্তর, 6টি ধাপ মানে স্টেজের কথা বলেছে, এটা তো ঠিক।
এটা উত্তরটা দিতে পারবে, এটা একটু সহজ আছে, বলো। স্যার অপশন সি হবে। ঠিক। ঠিক আছে, কোহলবার্গের মতে মোরাল ডেভেলপমেন্ট শুধু বায়োলজিক্যাল ম্যাচুরেশনের উপর নির্ভর করে না, এখানে কগনিটিভ ডেভেলপমেন্টও তো ইম্পর্টেন্ট, তাই না? কি মোরাল রিজনিং, অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমেও বিকাশ ঘটে। এই অপশন সেটা ভুল। কোহলবার্গের থিওরির মূল ভিত্তি কি? মোরাল রিজনিং, তাই তো, কগনিটিভ ডেভেলপমেন্ট, হাইজিন ডিলেমা। তিনটে জিনিসকে মনে রাখবে। এটা দেখো, এটা দেখা যাচ্ছে না, না? নূর বলে একজন ছেলে মানে শিক্ষার্থী, ঠিক আছে, তার টিফিন আনতে ভুল, সে ইয়াকে বলছে যে আমার সঙ্গে নাও, কারণ কাল আমি আমার করেছিলাম কোন স্টেজে বলেছিলাম যে এক্সচেঞ্জ হবে, কপ্পটা দিল, তার যে ওরিয়েন্টেশন কোন স্টেজের অন্তর্গত এটা? সেকেন্ড স্টেজ হতে পারে। সেকেন্ড স্টেজটার কি নাম আছে বলো? এখানে স্টেজের কিন্তু সেকেন্ড থার্ড বলে নেই, অপশনে আছে, পুরোপুরি নামটা দেওয়া আছে। প্রথম স্টেজে আমরা দেখেছিলাম কি ওবিডিয়েন্স, তাই নয় কি? অপশন ডি হবে রাইট অ্যান্সার। এক্সচেঞ্জ কথাটা আমি বারবার বলছিলাম যে এক্সচেঞ্জ, এখানে যে ভাগ করে, মানে আগের দিন সে দিয়েছে তাই আজকে তাকে দিয়ে টিফিনটা দেওয়ার জন্য বলতে, তুমি আজ আমার সঙ্গে ভাগ করো, এটি কি? এটি পারস্পরিক একটি বিনিময়ের কথা বলছে, এক্সচেঞ্জের উদাহরণ, ঠিক আছে? তো স্টেজ 2। নেক্সট কোশ্চেন দেখো, কোহলবার্গের মতে কোনটি সঠিক, রাইট ও ভুল সম্পর্কে বিচার, মানে জাজমেন্ট করার সময় যে চিন্তন প্রক্রিয়া থিঙ্কিং প্রসেস হিসেবে কাজ করে তাকে কি বলা হয়? মোরাল রিজনিং, মোরাল ডিলেমা, মোরাল কোঅপারেশন নাকি মোরাল রিজনিং? সঠিক ও ভুল সম্পর্কে বিচার করার সময় যে চিন্তন প্রক্রিয়া কাজ করে তাকে কি বলা হয়? সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি কি বলেছিলাম? একটা উদাহরণ দিয়েছিলাম না, একটা ব্যক্তি তার স্ত্রী কি হয়েছিল অসুস্থ, যে উদাহরণটা দিলাম, তাকে যে ওষুধটা কিনতেই হবে, কিনতে গিয়ে সে কিসের মধ্যে পড়েছিল? যে দ্বিধার মধ্যে, হ্যাঁ, ডিলেমা বা ডায়ালেমা। কিন্তু এখানে মোরাল রিজনিং অ্যান্সার আছে। ব্যাপারটা আর একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাইট রিজনিং এখানে কি কাজ করছে? জাজমেন্ট অ্যাবাউট আচ্ছা, এইখানে দেখো বলছে যে কোহলবার্গের থিওরির মূল ভিত্তিটা হচ্ছে যে মোরাল রিজনিং, ঠিক আছে? তিনি বলছেন যে একজন ব্যক্তি কি কাজ করলো সেটির চেয়ে সে কেন এই সিদ্ধান্ত নিল, এই নৈতিক প্রক্রিয়া হচ্ছে মোরাল রিজনিং বেশি গুরুত্বপূর্ণ। দেখো ডিলেমাটা কিন্তু আমাদের মনে হচ্ছিল, তাই না কি? কিন্তু যে থিঙ্কিং প্রসেসটা, মানে যে সিচুয়েশনটা হচ্ছে ডিলেমা, ঠিক আছে? সিচুয়েশনটা হচ্ছে ডিলেমা, এই এই বিচার প্রক্রিয়াটাই কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। তার জন্য এখানে ঠিক
যেটা তোমরা পড়ার সময় দেখবে। নেক্সট 7 নাম্বার প্রশ্নটা দেখো, যে বলছে যে কোহলবার্গের মতে একজন শিক্ষক কিভাবে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ বা মোরাল ভ্যালু গড়ে তুলতে পারে। ধর্মীয় শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে এটা তো হবে না, আমরা বুঝতে পারছি। আচরণের স্পষ্ট নিয়ম তৈরি করে নৈতিক বিষয় নিয়ে আলোচনায় তাদের অংশগ্রহণ করিয়ে, নাকি কিভাবে আচরণ করতে হয় সেই বিষয়ে কঠোর নির্দেশ দিয়ে। স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমরা অ্যাভয়েড করব, তাই তো? হবে না। না স্যার, এটা তো হয় না, এখানে অপশন সি হবে স্যার। বাদ বাকিগুলো তো একদম সিডিপিতে হচ্ছে না, ওগুলো নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ সেন্সে আসছে, তাই তো? অপশন সি রিলিজিয়াস আমাদের টিচিং আমরা কোনোদিনই ইয়ে করতে পারি না। কারণ আমরা একবার পড়তে মানে আলোচনা করতে গিয়ে দেখলাম যে ক্লাসরুমের ডেমোক্রেটিক ক্লাসরুম আমাদের প্রয়োজন, তাই তো? যেখানে আমরা মূল্যবোধ গুলোকে তৈরি করতে পারবো, নৈতিক বিষয়গুলোকে আমরা আলোচনার মধ্য দিয়ে, ডিবেটের মধ্য দিয়ে করতে পারবো। তো ডেমোক্রেটিক ক্লাসরুম, ডিবেট, এইগুলো সবই আলোচনারই অংশ, ঠিক আছে? ডিসকাশনের এক একটা পার্ট। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এখানে আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে পরে আমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা তো এখানেই শেষ হচ্ছে। বুঝতে পারলে সবাই? এবার বলো, কারোর যদি কিছু প্রশ্ন থাকে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইন্টেলিজেন্স নিয়ে, ঠিক আছে? বুদ্ধি। ডেভেলপমেন্ট থিওরির এই তিনটে main। হ্যাঁ, বলো রঞ্জিত। সোশ্যাল ডেভেলপমেন্টে কি পিপিটিটা দেওয়া হয়েছে স্যার? কিসের পিপিটি? সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক হ্যাঁ, বিকাশ। দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা স্যারকে একবার বলবেন, স্যার দিয়ে দেবে। আচ্ছা। নেক্সট ক্লাস হবে সোমবারে আমার ক্লাস হবে, ঠিক আছে? আগের সোমবার আমি নিতে পারিনি, কারণ আমার জয়েনিং ছিল সোমবারে, সেই জন্য আমি নিতে পারিনি, ঠিক আছে? আমি স্কুলে জয়েন করেছি সোমবার, সেই জন্য আমি আর নিতে হয়নি, ঠিক আছে? বেশ, তাহলে পরে আজকে ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাস সোমবার।